উম, প্রিয় শিক্ষার্থীরা, নতুন বছরের শুভেচ্ছা নিও। তো আমি তোমাদেরকে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র পড়াচ্ছি। ইতিমধ্যে আমরা 2 চ্যাপ্টার শেষ করেছি। প্রথমে ছিল ব্যবস্থাপনার সংজ্ঞা, ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতিমালা, কার্যাবলী এবং সংগঠনের ইনিশিয়াল কিছু চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলেছি। তো তোমাদের ক্লাসে উপস্থিতি খুবই কম। আশা করছি তোমরা নতুন বছরের থেকে নিয়মিত হবা ক্লাসে, যাতে তোমরা সামনের করোনাকালীন ক্রান্তিময় সময়গুলো সহজেই কাটিয়ে উঠতে পারো। তো আজকে আমি কথা বলবো তোমাদেরকে পরিকল্পনা নিয়ে। তো এর আগে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো ফোকাস করেছিলাম সে সম্পর্কে একটু দৃষ্টি রাখতে চাই তোমাদের। তো আমি এখানে কিছু ক্লিপ দেখাবো, এর মাধ্যমে তোমরা জাস্ট যা যা পড়েছিলে, যা যা আমি আলোচনা করেছিলাম সে সম্পর্কে একটা প্রারম্ভিক ধারণা পাবে। তো দেখো এখানে লেকচারটা শোনো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়। তো আমরা এই অধ্যায়টিকে প্রথমতে ব্যবস্থাপনা কার্য ব্যবস্থাপনা ভূমিকা। তো আমরা প্রথমেই জানবো ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা। তো ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের পারিভাষিক প্রতিশব্দ, অর্থাৎ ব্যবস্থাপনা বিশারদদের মতে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজেরিয়া শব্দ হতে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন অফ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। এবং এর আরেকটি সমর্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা করা। তো আমরা বুঝলাম যে ব্যবস্থাপনা ইংরেজি ম্যানেজমেন্ট শব্দ থেকে এসেছে, যার অর্থাৎ তার প্রতিশব্দ, এবং যে ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজেরিয়া শব্দ থেকে এসেছে, তার শাব্দিক অর্থ হচ্ছে চালনা করা বা পরিচালনা করা, অর্থাৎ কোন দল বা গোষ্ঠীকে তার উন্নয়নের জন্য প্রশিক্ষিত করে তোলা। তো আমরা এবার জানবো ব্যবস্থাপনা কাকে বলে। সাধারণত ব্যবস্থাপনা হলো কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করা। এবং এই ব্যবস্থাপনা বিশারদ বা আধুনিক ব্যবস্থাপনা বিশারদ হেনরি পয়েলের মতে ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ নির্দেশ দেওয়া, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। সাধারণত অনার্সে বা ডিগ্রির জন্য আমি বলবো তোমরা অবশ্যই ব্যবস্থাপনার যে বিশারদদের সংজ্ঞা আছে তা পড়তে চেষ্টা করবে এবং মুখস্থ করতে চেষ্টা করবে, কারণ তোমাদের 4 নম্বরে যে কোশ্চেন থাকে অনেক সময় সেখানে লেখা থাকে ব্যবস্থাপনা কাকে বলে তা ব্যাখ্যা করো। তখন তুমি 4 মার্কের জন্য অবশ্যই তোমাকে ব্যবস্থাপনা বিশারদের সংজ্ঞা দিতে হবে। এছাড়াও ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের বলবো তোমরা অবশ্যই হেনরি পয়েলের সংজ্ঞাটি মুখস্থ করবা, আর এই সংজ্ঞাটি মুখস্থ করলে অবশ্যই তোমাদের আর পার্টিকুলার সংজ্ঞা পড়া লাগবে না। তো এর মাধ্যমে তোমরা ব্যবস্থাপনার উপরে ভিত্তি করে যে কোনো উদ্দীপকের বা যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবা, অর্থাৎ ব্যবস্থাপনা কাকে বলে এর উপর ভিত্তি করে। তারপর হচ্ছে আমরা যাব ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য কি। সাধারণত অনার্স এবং ডিগ্রি স্টুডেন্টকে বলবো তোমরা প্রথমে হচ্ছে ব্যবস্থাপনা প্রকৃতি লেখার ক্ষেত্রে প্রথম ব্যবস্থাপনার একটি সংজ্ঞা লিখতে পারো। তারপর বুঝতে হবে উপাদান। জানবো ব্যবস্থাপনা হচ্ছে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক আর্টিকাল, আবার আর্টিকাল এইভাবে ধারাবাহিক ভাবে একটা পর একটা কাজ করতে থাকে। তারপর লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা অবশ্যই লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে তার সকল কার্যক্রম পরিচালনা করে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সমাজবদ্ধ বা সমাজের জন্য ব্যবস্থা আদায় করে এখন বৈশিষ্ট্যগুলোর পরে এর মাধ্যমে তার কার্যক্রম আমরা
বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা কার্যাবলী নিয়ে আলোচনা করেছি। আমাদের কার্যাবলী এখানে দুই ধরনের কার্যাবলী এখানে আছে। ধরুন একে তোমার বলা আছে একসাথে তোমার পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। আবার দুই ভাবে মানে সেকেন্ড ভাবে তোমার এই নেতৃত্বের মধ্যেই তোমার নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, এই তিনটা জিনিস তোমার নেতৃত্বের মধ্যে আসে। আসলে এই তিনটা নেতৃত্বের কাজ, মানে একজন ভালো নেতা মানে ম্যানেজারকে তোমার ভালো নেতা হবে, নেতা হলেই সে কি করতে পারবে, তার সামগ্রিক কার্যাবলীকে এগিয়ে নিতে পারবে। তো এখানে তোমার দুই ভাবে তোমরা লিখতে পারো। এখানে নরমালি আমরা প্রথম ভাবে কি করি, সবগুলোকে আমরা আলাদা আলাদা লিখি, আর সেকেন্ড ভাবে তোমার নেতৃত্বের আন্ডারে নির্দেশনা থেকে শুরু করে বাকি তিনটা কাজ এখানে নেওয়া হয়। তো তারপরে আমরা চক্র নিয়ে আলোচনা করেছি। চক্র হচ্ছে তোমার পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, যে একটা চক্র আছে, চক্রটা একটা শেষ হলে আর একটা তোমার শুরু হয় আর কি। তো এটার একটা ধারাবাহিক প্রক্রিয়া মেনটেন করার পদ্ধতি হচ্ছে তোমার ব্যবস্থাপনা। তারপর আমরা কি নিয়ে আলোচনা করেছি, ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলেছি বন্ধের আগে। তারপর আমরা অন্য কি কি জিনিসগুলো নিয়ে কথা বলেছি, কার্যাবলী, গুরুত্ব, প্রয়োজনীয়তা। তারপর অর্থনৈতিক উন্নয়নে আমাদের ব্যবস্থাপনা কি কি ভূমিকা পালন করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি এর আগে। মানে গ্রামীণ ভাবে উপকরণে, বৃহদায়তন, শিল্প দায়তন, সার্বিকভাবে আর কি আমাদের ব্যবস্থাপনা কোন কোন সেক্টরে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে, ব্যবস্থাপনার যে সুফলগুলো, আমরা এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এই জিনিসগুলো মেইনলি আমরা প্রথম পার্টে আর কি শেষ করেছিলাম, যে ব্যবস্থাপনা কাকে বলে, বৈশিষ্ট্য, কার্যাবলী, চক্র, গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। আর আমরা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ব্যবস্থাপনার মূলনীতি, তারপর ব্যবস্থাপনা কিভাবে আমাদেরকে আমাদের একটা প্রাতিষ্ঠানিকভাবে হেল্প করতে পারে, ব্যবস্থাপনার স্তর, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি সেকেন্ড পার্টে। তো দেখি আর একটু দেখি আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি আলোচনা করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমরা ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে নীতিমালা 14টা প্রিন্সিপাল ছিল হেনরি ফেওয়েলের। এই 14টা প্রিন্সিপাল গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। তো 14টা নীতিমালার তোমার তোমরা সবাই জানো, এর মধ্যে তো তোমার কনফিউশন থাকে তোমাদের, সেক্ষেত্রে আমরা কথা বলবো প্রত্যেকটা নিয়ে। আবার জাস্ট তোমরা এখন যারা জয়েন করেছো ক্লাসে, আমরা জাস্ট বন্ধের আগে আমরা যে ক্লাসগুলো হয়েছিল, আমরা প্রথম ব্যবস্থাপনার প্রথম 2 চ্যাপ্টার আর কি আমরা কভার করেছিলাম। এই 2 চ্যাপ্টারের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো আর কি আলোচনা করেছিলাম, সেই জিনিসগুলো আমরা এখানে পুনরায় আলোকপাত করছি। তো দেখো এখানে ব্যবস্থাপনার আমরা প্রথম চ্যাপ্টারের জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম। তোমরা যারা পরে অ্যাটেন্ড করছো তারা মানে আমরা ভিডিও আপলোড করবো গ্রুপে, ওখান থেকে দেখে নিও। বাট এখন দেখো ব্যবস্থাপনার নীতিমালাগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এর আগে, আমি জাস্ট ফ্ল্যাশ ব্যাক করছি যাতে তোমরা জিনিসগুলো ধরতে পারো যে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো এর আগে বলেছিলাম। তো দেখো নীতিমালা গুলো এখানে প্রত্যেকটা নীতিমালা তোমরা জানো। তো এখানে আমাদের স্লাইডটা শেষ হলে আমি আবার তোমাদের কাছে আসবো, তখন জিজ্ঞেস করবো যে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমরা এটা ক্লিয়ার করে দিব। নীতিমালা, ঐক্যের নীতিমালা, এখানে এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে প্রিন্সিপাল অফ স্যাক্রিফাইসিং অন ইন্টারেস্ট ফর জেনারেল ইন্টারেস্ট আর কি। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মানে আমাদের যে ব্যক্তিগত যে সুবিধা, ব্যক্তিগত যে স্বাচ্ছন্দ্য, এই স্বাচ্ছন্দ্যকে আমরা বাদ দিয়ে যে তোমার দলগত যে স্বার্থ বা ঐক্য, এই জিনিসটাকে আমরা ফোকাস করব, এই জিনিসটাকে আমরা প্রাধান্য দেব। অর্থাৎ নিজের সুবিধা
নিজের সুবিধা ত্যাগ করে যাতে অন্যের স্বার্থে কাজ করতে পারি, অন্যের সুবিধার্থে কাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা এখানে ফোকাস করব। অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করতে গেলে ব্যক্তিগত সুবিধা সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আগে প্রতিষ্ঠান, আগে ব্যক্তি না, আগে প্রতিষ্ঠানের সাফল্য সুনিশ্চিত করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো করতে হবে। তারপর পারিশ্রমিকের নীতি, কেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণের মানে একসাথে কেন্দ্রীকরণ, সেন্ট্রাল, মানে তোমার কেন্দ্রীকরণ আর কেন্দ্রীকরণের নীতিটা দেখো, কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ কি। কেন্দ্রীকরণের নীতি হচ্ছে তোমার একজন তোমার আমাদের যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো কোম্পানির, যে কোনো অর্গানাইজেশনের তোমার সিদ্ধান্তগুলো এক কেন্দ্র থেকে আসতে হয়, অর্থাৎ আর কি নেতৃত্ব বা নির্দেশনা এক জায়গা থেকে আসতে হবে। এখন যদি এক এক গ্রুপ অফ পিপলকে যদি তোমার অনেকেই যদি তোমার করে, ধরো 4-5 জন যদি এটা নেতা হয়, 4-5 জন যদি নেতৃত্ব দিতে চায়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমাদের বিশৃঙ্খলা তৈরি হয়, অর্থাৎ তোমার একসাথে তোমার সব ইনস্ট্রাকশন মানা সম্ভব না। সেক্ষেত্রে কি করে আমাদের, সেক্ষেত্রে তোমার মানে সিদ্ধান্তটা এক স্থান থেকে আসা বাঞ্ছনীয়। এটা হচ্ছে তোমার কেন্দ্রীকরণ আর কি। কেন্দ্রীকরণ একটা সেন্ট্রালাইজড আর কি, কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত তোমার এক জায়গা থেকে আসতে হবে। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে তোমার কোনো দায়িত্ব একার উপরে, কোনো কর্মীর উপরে, কোনো একার উপরে না দিয়ে কি করে, ওইটা তোমার ভেঙে ভেঙে আর কি অনেককে দিয়ে দেয়। সেক্ষেত্রে যেহেতু কাজটা সহজ হয় এবং কাজের ভ্যারাইটি হয়, মানে কাজের গুণগত মানের বৃদ্ধি পায়। তো তোমার কি হয়, তোমার একটা কাজ ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক একদল কর্মীদের মধ্যে করে দিতে হবে। আর সেম ভাবে তোমার কেন্দ্রীকরণ হচ্ছে তোমার যে নেতৃত্ব বা নির্দেশনা এক যে কোনো নির্দিষ্ট একটা জায়গা থেকে আসতে হবে, এবং কাজের আউটপুটও তোমার একটা সেন্ট্রালাইজড হতে হবে, একটা গোল নির্দিষ্ট করে আমরা ওভাবে আউটপুটটা প্লে করতে হবে। করে দেওয়া হলো। তো বলা হলো যে এখন থেকে কোনো প্রবলেম হলে তোমরা প্রিন্সিপালের কাছে আসার দরকার নেই, টিচাররা যাবা টিচার কোঅর্ডিনেটরের কাছে, স্টুডেন্টরা যাবা একটা চিন্তা দায়িত্ব ভূমিকা ওই নীতি। এটা দেখো জোড়ামাই চেইন সিকল অফ থেকে। কমান্ড সাধারণত সামরিক বাহিনীগুলোতে এই ধরনের নীতিমালা অনুসরণ করা হয়। যেমন ম্যানেজার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, সে বুঝিয়ে দিচ্ছে সুপারভাইজারকে, সে বুঝিয়ে দিচ্ছে ওয়ার্কারকে। এমন কি হচ্ছে ম্যানেজার সরাসরি সুপারভাইজারকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে? না। এমন কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সরাসরি ওয়ার্কারকে বুঝিয়ে দিচ্ছে? না। দ্যাট মিনস যেই সংগঠনের চেইন অনুসারে ক্ষমতার, দায়িত্ব, কর্তৃত্ব সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে ধাপে ধাপে নেমে আসে, এটাই হচ্ছে জোড়াময় শিকলের নীতি। আবার যখন আমরা জবাবদিহি করতে যাব, তখন কিন্তু আমরা ওয়ার্কাররা যাব সুপারভাইজারের কাছে, সে জবাবদিহি করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, সে আবার জবাবদিহি করবে ম্যানেজারকে। দ্যাট মিনস একটা চেইন মেইনটেইন করছি আমরা, এটাই হচ্ছে জোড়াময় শিকলের নীতি। এরপর দেখবো শৃঙ্খলার নীতি। দ্যাট মিনস যোগ্য ব্যক্তিকে আমরা যোগ্য স্থানে বসাবো, সঠিক বস্তুকে সঠিক জায়গায় স্থাপন করবো। দ্যাট মিনস যার যেটা প্রাপ্য আমরা তাকে সেটাই দিব, এটাই হচ্ছে শৃঙ্খলার নীতি। এ পর্যায়ে আমরা দেখবো সাম্যতার নীতি, অর্থাৎ এখানে আমরা সবাই সমান। আমার কর্মীদের কখনোই যাতে মনে না হয় যে আজ আমি মালিক হতে পারলাম না বলে হয়তো আমার সাথে খারাপ আচরণ করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা মালিক শ্রমিক যা আছে সবাই হচ্ছে সমান আচরণ করব। আমরা কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না, বরঞ্চ সবসময় ঊর্ধ্বস্তন অধস্তনদের মাঝে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে, সবাই সবসময় হাসি মুখে থাকবো। এর পরে বলা হচ্ছে 12 নম্বর নীতি যেটা, সেটা হচ্ছে চাকরির স্থায়িত্বের নীতি।
অর্থাৎ আমার চাকুরির স্থায়িত্ব যত বাড়বে আমার কর্মীদের কাজের সন্তুষ্টিও তত বাড়বে। আর চাকরির স্থায়িত্ব যত কমবে আমার কর্মীদের কাজের সন্তুষ্টিও তত কমবে। দ্যাট মিনস দ্যার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন চাকরির স্থায়িত্ব এবং কর্মীদের কাজের সন্তুষ্টি। এবারে দেখবো উদ্যোগের নীতি, অর্থাৎ আমাকে নতুন নতুন ধারণা বা নতুন নতুন আইডিয়ার উদ্যোগ নিতে হবে, এতে করে হচ্ছে আমার বিজনেসটা আরো বেশি এক্সপ্যান্ড হবে। এটাই হচ্ছে উদ্যোগের নীতি। একতাই বলের নীতি, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। দ্যাট মিনস আমরা সবাই মিলে একসাথে কাজ করব, আমাদের এটা হবে টোটালি একটা টিম ওয়ার্ক। এন্ড আলটিমেটলি আমাদের টিম ওয়ার্কটা যত বেশি ভালো হবে আমাদের কাজের আউটপুট কিন্তু ততই ভালো হবে, এবং ততই আমরা একসাথে হচ্ছে প্রতিষ্ঠানটাকে আরো সহজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য বলা হচ্ছে যে সবাই এখানে আমাদেরকে একসাথে থাকতে হবে। ব্যবস্থাপকদের দক্ষতা বা ভূমিকা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কারিগরি দক্ষতা, এক নম্বরে বলা হচ্ছে কারিগরি দক্ষতা। দ্যাট মিনস কাজ সংক্রান্ত জ্ঞান, দ্যাট ইজ বিভিন্ন পদ্ধতি কৌশলের যে প্রয়োগ। দ্যাট মিনস যদি কোনো প্রশ্নে বলা হয় যে একজন ম্যানেজার বিভিন্ন কৌশল সম্পর্কে ভালো জানে, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সে অনেক বেশি দক্ষ, তবে হবে এটা তার কারিগরি দক্ষতা। এই জন্য এটাকে বলা হয় টাস্ক রিলেটেড নলেজ বা টেকনিক্যাল নো হাউ নলেজ। আন্তঃব্যক্তিক দক্ষতা বা ইন্টারপার্সোনাল রোল, অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমাদের একটা অফিসে দেখবেন কিছু লোক আছে যারা খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে, অনেক বেশি হাসি খুশি। এই মানুষগুলাই হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতার অধিকারী। নাম্বার 3-এ বলা হচ্ছে ধারণাগত দক্ষতা বা কনসেপচুয়াল স্কিল। দ্যাট মিনস আপনি যত বেশি ভাবতে পারবেন, আপনি যত বেশি ভবিষ্যৎকে অনুমান করতে পারবেন, ওই জিনিসগুলাই হচ্ছে ইন ফিউচার আপনার প্রতিষ্ঠানের দক্ষতা ও প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ বা পরিকল্পনা প্রণয়নে আপনাকে সহায়তা করবে। ওটার জন্য মূলত দরকার হচ্ছে ধারণাগত দক্ষতা বা ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা। আর ফাইনালি নাম্বার 4-এ বলা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। অনেক সময় দেখবেন যে একটা অফিসে অনেক বড় বড় প্রবলেম হয়, হাজার হাজার লোক বা শত শত লোক জড়ো হয়ে যায়, হা করে তাকিয়ে থাকে, কি প্রবলেম সলভ করতে হবে কিছুই জানে না। বা আপনি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, সে কিন্তু কোনো অ্যান্সারই দিতে পারবে না। আবার হুট করে দেখবেন যে 2 মিনিটের মধ্যে একটা লোক এসে হাজির হবে, সে 3 মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করে ফেলবে। এই যে 2 মিনিটের মধ্যে আসলো, 3 মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ করে ফেললো, এটাই হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। দ্যাট মিনস দ্রুত একটা সমস্যার সমাধান ট্যাকেল দেওয়ার অ্যাবিলিটি আপনার থাকতে হবে, দ্রুত সমস্যাটা আঁচ করার অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। এটা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। এই জন্য এটাকে বলা হয় ডিসিশন মেকিং রোল। আসসালামু আলাইকুম। এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসগুলোতে আর কি আমরা শিখেছিলাম। তো এর মধ্যে কি তোমাদের কারো কোনো কনফিউশন আছে যে এখান থেকে একটু বুঝি না, এটা আর একটু ক্লিয়ার হলে ভালো হতো? নাই, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এখানে তোমরা কমেন্ট করে জানাবে আর কি, অথবা তোমরা আমরা যখন পোস্ট দিব তোমরা আমাকে ইমেইলও করতে পারো যে এই জিনিসগুলো স্যার কনফিউশন হচ্ছে, আমরা একটু ক্লিয়ার হতে চাই আর কি, আমি তখন আর একটু ক্লিয়ার করে দেবো। আমরা একটু স্তরগুলো নিয়ে একটু কথা বলি, এর আগেও আমরা দেখিয়েছিলাম, জাস্ট আজকে প্রিভিউ ক্লাস বলে আমি একটু তোমার নেতৃত্ব যেটা আছে সেটা শুরু করবো, আমরা ইনিশিয়ালি সেটা একটু কথা বলে নেব। মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মার্কেট। এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে কোনগুলা 6M এর অন্তর্ভুক্ত, কোনগুলা 6M এর অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় আসে ওমেন, এটা কি 6M এর অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত নয়? এখন তোমরা তো বলবা যে হচ্ছে এম এম 6M দিয়ে তো সব এম দিয়ে শুরু হয়েছে, তো ডব্লিউ দিয়ে শুরু হয়েছে। তো বিষয় হচ্ছে ওমেন যদি বলা থাকে ওই সিচুয়েশনে এটা হবে কি হবে না? উত্তর হচ্ছে হবে, কারণ মেন আর ওমেন একই কথা।
আমরা মেনও দিতে পারি, ওমেনও দিতে পারি, কারণ ভিতরে তো এম আছে। মেন ওমেন একই কনসেপ্ট। এরপর আমরা চলে আসবো আরো গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, ব্যবস্থাপনার স্তর। এখান থেকে প্রশ্ন প্রায় আসে যে কারা উচ্চ স্তরের ব্যবস্থাপক, কারা মধ্য স্তরের ব্যবস্থাপক, কারা নিম্ন স্তরের ব্যবস্থাপক। একটু সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি। মূলত যারা শুধুমাত্র মানসিক পরিশ্রম করে তারাই হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপক। দ্যাট মিন্স তারা শুধু মাথা দিয়ে কাজ করে, কোনো শারীরিক পরিশ্রম করে না। আর মধ্যস্তর হচ্ছে শারীরিক প্লাস মানসিক, মানে তারা শারীরিক প্লাস মানসিক উভয় ধরনের পরিশ্রম করে। কিভাবে? মানে যে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা মানসিক পরিশ্রম করে যে প্ল্যানটা তৈরি করে, সেটাই কিন্তু তারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করে। আর নিম্ন স্তরের ব্যবস্থাপকরা শুধুমাত্র শারীরিক পরিশ্রম করবে। তো তারা কেন শারীরিক পরিশ্রম করবে? কারণ এই যে মধ্যস্তরের ব্যবস্থাপকরা, এখানে কিন্তু তারা একটু মানসিক পরিশ্রম করছে, এটাকেই তারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করবে। দ্যাট মিন্স নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কোনো প্রকার মানসিক পরিশ্রম করতে হচ্ছে না, তারা শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে। এই জন্য মাথায় রাখতে হবে, উচ্চ স্তরের ব্যবস্থাপক টোটালি মানসিক পরিশ্রম করে, এরা হচ্ছে শারীরিক প্লাস মানসিক, এরা হচ্ছে শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে। আরো একটু সহজভাবে বলি, উচ্চ স্তরের ব্যবস্থাপকরা হচ্ছে শুধুমাত্র ঝাড়ি দিয়ে যায়, কাদের? মধ্যস্তরদের। আর মধ্যস্তরের লোকজন হচ্ছে উচ্চ স্তরের কাছ থেকে ঝাড়ি খেয়ে এসে নিম্ন স্তরকে ঝাড়ি দেয়, কিন্তু নিম্ন স্তর কিন্তু আবার কাউকে ঝাড়ি দিতে পারে না। আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে জায়গাটা হচ্ছে আমাদের মূলত কনফ্লিক্ট ক্রিয়েট হয়, যে কোনটা ব্যবস্থাপনা আর কোনটা প্রশাসন। সিম্পলি মাথায় রাখবো, আমাদের এই ব্যবস্থাপনা হচ্ছে প্রশাসনের একটা অংশ, অর্থাৎ প্রশাসন দ্বারাই হচ্ছে ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে ছোট ভাই আর প্রশাসন হচ্ছে বড় ভাই। দ্যাট মিন্স প্রশাসন হচ্ছে ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে, আর ব্যবস্থাপনা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্যাট মিন্স ব্যবস্থাপনা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবারে আমরা দেখব আরো গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ব্যবস্থাপনার নীতিমালা। সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে থাকে, খুবই মজার একটি চ্যাপ্টার। আর সবচেয়ে বড় কথা, এই নীতিমালার উপরে কিন্তু হচ্ছে পুরো ব্যবস্থাপনার কনসেপ্টটি দাঁড়িয়ে আছে। প্রথমেই বলা হচ্ছে কার্য বিভাগের নীতি। দ্যাট মিন্স ব্যাকবোন কোম্পানি যখন সেলস ডিপার্টমেন্টের কাজ আলাদাভাবে করবে, মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ আলাদাভাবে করবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ আলাদাভাবে করবে, এটাই হচ্ছে কার্য বিভাগের নীতি। যখন কাজের প্রকৃতি অনুসারে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা ভাগে ভাগ করা হয়। নাম্বার 2 বলছে ক্ষমতা ও দায়িত্বের নীতি, অর্থাৎ আমার কাছে যে পরিমাণ দায়িত্ব আছে আমি ঠিক ততটুকু পরিমাণেই ক্ষমতা শো করব, এর চেয়ে বেশি আমি কখনোই ক্ষমতা শো করব না। দ্যাট মিন্স আমি যদি হই একজন প্রতিষ্ঠানের ম্যানেজার, আমি কিন্তু কখনো এই প্রতিষ্ঠানের মালিকের মতো ক্ষমতা শো করতে পারবো না। এতে করে কিন্তু হচ্ছে আমার প্রতিষ্ঠানের দুর্নাম হবে বা চেইন অফ কমান্ড নষ্ট হবে। এই জন্য আমরা এখানে বলেছি যে অথরিটি ইজ ইকুয়াল টু রেসপন্সিবিলিটি। এরপর বলা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি, অর্থাৎ আমাকে সময়টাকে মেনটেন করে চলতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সকাল 8টার অফিস মানে 8টা 15 বা 8টা 35 না, বরঞ্চ সবার কাছে ছড়িয়ে যাবে সেটাই। নীতিমালাগুলো নিয়ে আমরা এর আগেও কথা বলছি লাস্ট স্টেজে। তো তোমাদের এখানে কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্টে জানাবা, তোমরা চ্যাট বক্সেও বলতে পারো। আমরা এখন দেখো নেতৃত্ব নিয়ে ইনিশিয়ালি কিছু কথা বলবো।
না, নেতৃত্ব না, পরিকল্পনায় নেই। আমরা মানে প্রথম 2 চ্যাপ্টার কভার করেছি। তো পরিকল্পনা কি? ধরো আমরা যে গুগল থেকে একটা তোমার ডেফিনেশন নেই, হোয়াট ইজ প্ল্যানিং। দেখো আমাদের এখানে কি বলে। আমরা তো অনেক কি বলি, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার, এরকম অনেক কথা বলি। দেখো উইকি থেকে আমরা যদি দেখি, তো এখানে কি বলছে, দ্য প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ থিঙ্কিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু হ্যাভ এ ডিজায়ার্ড গোল। এটাকে যদি আমরা বাংলা বলি তাহলে কি হয়, যে প্ল্যানিং হচ্ছে একটা পদ্ধতি। কি পদ্ধতি? চিন্তার পদ্ধতি। কিসের চিন্তার পদ্ধতি? যে ভবিষ্যতে আমাদের যে একটা ডিজায়ার্ড গোল বা ইচ্ছাকৃত গোল যে রিসিভ করার জন্য, অর্জন করার জন্য আমাদের সম্মিলিত যে কার্যাবলী নিয়ে কাজ করতে হবে, সেগুলোর তোমার ধারণাই হচ্ছে তোমার প্ল্যানিং। অর্থাৎ হচ্ছে আমি আগামীকালকে কি করব বা আমি একটু পরে কি করব তার আগাম চিন্তা করাই, বা আমি কিভাবে করব, what is to be done, how to be done, all processes are decided in advance, then that's all of our planning, that's all of our activities of planning. So দেখো, it involves the creation and maintenance of a plan, মানে একটা প্ল্যান তোমরা কিভাবে ক্রিয়েট করবা এবং কিভাবে এর রক্ষণাবেক্ষণ করা হবে, তার যে সামগ্রিক প্রক্রিয়া, তাই তোমার প্ল্যানিং এর অন্তর্ভুক্ত। তো আমরা আরেকটা এখানে দেখা বলছে যে প্ল্যানিং ইজ এ সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস দ্যাট রিকোয়ার্ড কনসেপচুয়াল স্কিলস, মানে আমাদের যে পদ্ধতিগত যে কনসেপ্ট আছে, এই কনসেপ্ট গুলাকে তোমার কি সাইকোলজিক্যালি এপ্রুভ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে প্ল্যানিং। ঠিক আছে, তো আমরা প্ল্যানিং এর যে আমরা এইগুলো কভার করব, সেগুলো দেখো প্ল্যানিং এর সংজ্ঞা আমরা করব, প্ল্যানিং কেন দরকার হয়, প্ল্যানিং এর উদ্দেশ্য কি, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে আমরা মাঝে মাঝে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো তোমরা আমাকে মেসেঞ্জারে বা নক করতে পারো যে স্যার আমরা নেক্সট ক্লাসে সৃজনশীলের উপরে যদি নিতেন, এই টাইপের। তো তোমাদের ওখান থেকে তো রেসপন্ড আসতে হবে। সবসময় আমরা মানে একতরফা বলে যাচ্ছি, তোমরা শুনছো। এখানে হয় আমরা ইন্টারেক্টিভ ক্লাস চাচ্ছি আর কি, যে তোমাদের ওখান থেকে যে মানে কোন কোন জিনিসগুলো দরকার, সাজেশন, তারপর অ্যাডভাইস, তোমরা মানে কোন কোন ভাবে তোমাদেরকে ক্লাস নিলে তোমরা বেশি উপকৃত হবা, কোন দিকে তোমরা কমফোর্ট ফিল করবা, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখো, আমরা নেক্সট ক্লাসে আমরা পরিকল্পনার উপরে আলোচনা করব, পরিকল্পনার ধারণা, পরিকল্পনার বৈশিষ্ট্য, লক্ষ্য, প্রকারভেদ, সিদ্ধান্ত গ্রহণের যে আর প্রয়োজনীয়তা, আরো ডিটেলস যতটুকু মানে সময়ে যতটা কভার করে আমরা ওটা কভার করার চেষ্টা করব। তো তোমাদেরকে মানে আমরা বলবো যে নেক্সট ক্লাসে তোমরা পরিকল্পনার উপরে একটু পড়ে নিয়ে আসবা, মানে জাস্ট একটা ধারণা নিয়ে আসবা। ঠিক আছে, আমরা প্রথম দিকে আমরা গত বছরে আমরা সেকেন্ড পেপারে আর কি আমরা স্লোলি আগাচ্ছিলাম, কারণ মানে ফার্স্ট ইয়ারে নর্মালি আমরা ফার্স্ট পেপারটা কভার করার চেষ্টা করি। তো তোমাদেরকে পলি ম্যাডাম ফার্স্ট পেপারটা আমি দেখলাম খুব দ্রুত নিয়ে যাচ্ছে আর কি, আমরা সে তুলনায় আর কি আমরা সেকেন্ড পেপারটা একটু পিছিয়ে আছি। আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করছিলাম। তো আমরা এখন কি করব, আমরা সামনের ক্লাসগুলোতে আমরা সেকেন্ড পেপারটা দ্রুত শেষ করার চেষ্টা করব আর কি। দ্রুত শেষ করা মানে আমরা প্রত্যেকটা টপিক আর কি কভার করার চেষ্টা করব, তারপর আমরা এটাকে আমরা আবার রিপিট করব আর কি। আমাদের সাম হইতে হলে তো আমাদের মানে প্রথম প্রাথমিকভাবে কি করতে হবে, প্রাথমিকভাবে আমাদেরকে এটা ইনিশিয়ালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে, তারপরে আমরা আবার ডিটেলসে আসবো। তো তোমরা সামনের ক্লাসগুলোতে রেগুলার থাকবা, রেগুলার অ্যাটেন্ড করবে এবং বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ভালো থেকো, আমি ভিডিওটা শেয়ার করবো।